আমাকে কিছু লিখতে বলো না। আমি লিখতে বসলে পালানোর পথ পাবে না। আমি সেই প্রথম কি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইতে বীর শ্রেষ্ঠ মতিউরের গদ্য মুখস্থ করা ছাত্র। তারপর থেকে প্রতিটা ক্লাসে লাইব্রেরির নানান পুস্তকে, এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 15,000-এর অধিক পৃষ্ঠার দলিলপত্র থেকেও সূচিপত্র দেখে আগ্রহ করে অনেক লেখা পড়েছি। আমাকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে এলে গায়ে গর্দবের চামড়া লাগিয়ে দেব। আমি যেদিন রাস্তায় নেমেছিলাম ন্যায়ের বিচার চেয়ে, তোমার পোষা হানাদার বাহিনী অস্ত্র হাতে এসেছিল ধেয়ে। সেই 52-র মতোই তোমার পুলিশ আমার বুকে করেছে গুলি। আমি নাকি অন্যায় করেছি, কেড়ে নিবে আমার মুখের গুলি। আমি আজ 24-এ এসে শেখ মুজিবের মতো তর্জনী উঁচু করে বলছি, রফিক, সালাম, বরকত, জব্বার, এমনকি শেখ মুজিবের নামে আমি মামলা করতে চাই। তারা ছাত্র হয়ে রাজপথে নেমে যে অন্যায় আমাকে শিখিয়ে গিয়েছিল, আমি আগে তাদের বিচার চাই। কবর থেকে তাদের কঙ্কাল তুলে আনা হোক, কবর থেকে তাদের কঙ্কাল তুলে আনা হোক, আমি তা নিজের সঙ্গে মিলিয়ে নিতে চাই। কেন তারা রাজপথে জীবন দিয়ে বাংলা ভাষা এনেছিল? কণ্ঠ যদি অকেজয়ী করা হবে, তবে উর্দুই ভালো ছিল। উর্দু ক্লাসে সুর করে কবিতার মতো পড়তাম, এক কুত্তা মাটি মে লেটা হে, এর ফাঁকে কিছুটা বাংলা মিশিয়ে বলতাম, ছাত্রের গায়ে যে লাঠি ধরে সে কুত্তাকে বেটা হে। বলেছিলাম আমাকে মঞ্চে তুলো না। আমি বলতে শুরু করলে পালানোর পথ পাবে না। আমি এতকাল ধরে জেনে এসেছি আমরা মা বোনদের জন্য জীবন দেয়া জাতি। এই নিয়ে কত গর্ব করেছি বিন্দেশিদের সাথে। আজ যখন তারা আসে জ্বলন্ত প্রমাণ হাতে, রক্তাক্ত সেই মেয়েটির চশমা কিংবা আতঙ্কিত চেহারার সেই মেয়ে দুটির ছায়া এবং দেয়ালের সাথে ঠেসে ধরা সেই মেয়েটির পেছনে বন্দুকের মতো ধরে রাখা মানুষের মতো দেখতে এক হায়নার বাচ্চার হাতের লাঠির ছবি আমায় দেখালো, বিশ্বাস করো তখন কিন্তু লজ্জায় আমার মাথা নুয়ে আসেনি। নুয়ে এসেছে আমার পৌরুষ, চিমসে মেরে গেছে আমার বুকের ছাতি। আমি ঢাকায় ফিরে দেয়ালে দেয়ালে লিখে দেব, আজ থেকে আমরা নপুংসক এক জাতি। আমি নিরস্ত্র ছিলাম, দুহাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়েছিলাম। আমি চেয়েছিলাম ন্যায্য অধিকার, তুমি আমায় দিলে বুলেটের হুঙ্কার। তোমার অভিধানে বুলেটকে ন্যায্য অধিকার হিসাবে বিবেচনা করা হয় নাকি? ও আচ্ছা, আমি এখন থুতু ফেলবো। দেখি তোমার অভিধান পেতে দাও দেখি। দিয়েছ, ওয়াহ থু। আমি বলেছিলাম আমাকে মাইক্রোফোন দিও না। আমি বলতে শুরু করলে অডিটোরিয়াম কেঁপে উঠবে। চার দেয়াল তোমায় চেপে ধরবে, পালানোর পথ পাবে। আমি রাস্তায় নেমে প্রতিবাদ করে দিলে তুমি কেন রাতে আমার বাড়ি আসো? আমি আমার ভাইয়ের রক্তে ভেজা শার্ট নিয়ে কাঁদি, তুমি সেসব দেখে কেমন করে হাসো? আমাকে সারা দুনিয়ার সাথে বিচ্ছিন্ন করার পর ডানা ঝাপটানো ফড়িংয়ের পেট থেকে তোমার দু পেয়ে দৈত্যরা আমার বুকে যে পাথরগুলো মেরেছিল, সেগুলো কোন বারুদের তৈরি? কোন প্রবাসীর রেমিটেন্সের টাকায় সে পাথরগুলো কিনা? যে প্রবাসীদের তুমি মৃত মায়ের শেষ মুখটা দেখতে দাওনি, তাদের টাকায় কেনা? তবে তো তুমি ভালোই প্রতিদান দিতে পারো। তোমার অভিধানে আমি থুতু ফেললাম আবার। কি বললে তুমি? আমি বেশি বলে ফেলছি? আমাকে বলা বন্ধ করতে হবে, মঞ্চ থেকে নেমে যেতে হবে। ঠিক আছে, তুমি আমার ভাইয়ের রক্ত বন্ধ করে দাও, আমিও বলা বন্ধ করে দেব। তুমি ধ্বংসস্তূপ দেখতে গিয়ে চোখের পানি ফেলো, অথচ তুমি দাঁড়িয়ে আছো লাশের স্তূপের উপর। তুমি যে পথে দেহরক্ষীর বিশাল বহর নিয়ে ছোট, সে পথের দুই ধারে আমার হাজার ভাইয়ের কবর। তুমি এখন প্রায় অস্তমিত এক সূর্য, যে কোনো মুহূর্তে অস্ত যেতে পারো। একদিন তুমি ও তোমার তেজ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু থেকে যাবে তোমার অতি বেগুনি আলোক রশ্মি। আমি চোখে কালো চশমা পরে সেই আলোক রশ্মির তীব্র নিন্দা করব। তুমি আমাকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না। আমাকে আটকাতে গিয়ে তোমাকে পিশাচ হতে হয়েছে, আমাকে থামাতে গিয়ে তোমাকে রাস্তায় ট্যাঙ্ক নামাতে হয়েছে, আমাকে দমাতে গিয়ে তোমাকে কারফিউ দিতে হয়েছে। তা আমি তো এখনো মানুষ। যেদিন আওয়াবিল পাখি হব, সেদিন কি করে আটকাবে?
পাথর ছোড়া শুরু করলে পালানোর পথ খুঁজে পাবে? পাবে তো? তুমি হাতির বহর নিয়ে অনেক তুলকালাম করেছো, আমি ঠোঁটে পাথর নিয়ে ডানা গজানোর অপেক্ষায়। বলেছিলাম বলেছিলাম আমাকে বলতে বলো না, আমি বলা শুরু করলে আর থামবো না। থামাতে হলে আমার বুকে গুলি করতে হবে, নামাতে হলে আমাকে তোমার কাঁধে নিতে হবে। হে কি, তুমি ভয় পাচ্ছ? গলা শুকিয়ে গেছে? প্যান্ট কি ভিজে গেছে তোমার দলের কারো? এই মুগ্ধ ভাই আমার, এই মুগ্ধ ভাই আমার, এদিকে পানি দিয়ে যা, পানি লাগবে।